গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে দিল্লিকে আহ্বান ঢাকার রাজনীতিকদের। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার প্রতিনিয়ত মিথ্যাচারে ক্ষোভ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার JN রায় হাসপাতাল। সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। ভালোভাবে বিদায় চাইলে সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। সংস্কারের আগে নির্বাচন মানবে না তরুণ প্রজন্ম, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলার আকাশে শকুন উঠছে, বলেছেন ডক্টর শফিক। সতর্ক থাকার আহ্বান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারও অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, মন্তব্য সার্জিসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার পরাজয় মোদি মেনে নিতে পারছে না, তাই প্রতিনিয়ত উস্কানি দিয়েই চলছে। আর গণফোরামের সুব্রত চৌধুরী গণহত্যার আসামি নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান জানান। আহমেদ সারোয়ারের রিপোর্ট। গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের ঘটনায় দেখা গেছে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। নানা উস্কানিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দেশের মানুষ দেখিয়েছে সেটি অনন্য। আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে ভারতীয় উস্কানির সমালোচনা করে তারা বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারত সরকারকে বলবো, যিনি গণহত্যার আসামি, গত 15 বছর জনগণের অধিকারকে তিনি ভুলুণ্ঠিত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন, বন্ধুসুলভ আচরণ আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিনিয়ত তারা উস্কানি তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে, এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। অবাক লাগে 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় যে সরকারকে আমরা দেখেছি, আজকে এই সরকারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈর শাসকের নয়, এই দেশ জনগণের। কামাল হোসেনের লিখিত বক্তব্য। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পশ্চিমবঙ্গের হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত অন্য হাসপাতালগুলোকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন ভারতের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রনীল সাহা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে তাতে বাংলাদেশের সাথে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের জন্য হুমকি নয়, তবে কোনো দেশ বাংলাদেশের জন্য হুমকি হলে সম্মিলিতভাবে মোকাবেলার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা অন্যরকম হয়েছে। এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। বলেন, পৃথিবীর অনেক দেশের সীমান্ত আছে, কিন্তু একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড হয়। সব সীমান্তে অপরাধ হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, অপরাধ হলে কি গুলি করে মানুষ মারতে হবে? ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্যই তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। আমরা কারো জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারো জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। বাংলাদেশ ভারত সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে বলে অভিমত সেমিনারের বক্তাদের। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনই কোনো শক্তির সাথে আপোষ করবে না। এটা আমাদের একটা ফার্ম পলিসি। যারা এখানে তরুণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আমার দলের তরফ থেকে, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দল জাতীয় স্বার্থে ন্যূনতম কোনো বিষয় কম্প্রোমাইজ করবে না। আমাদেরকে যদি ওই পর্যায়ে যেতে হয় দেন আমাদের ক্রেডিবল ডেটাস থাকার কথা। এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি, এই সামরিক প্রশিক্ষণটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হওয়া উচিত এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজও এটা হেল্প করবে। আমাদের ফ্লাড, আমাদের ডিজাস্টার, আমাদের ম্যানেজমেন্ট, ট্রাফিক ইস্যুজ, সিভিল ডিসঅর্ডার, লট অফ থিংস তারা এটা ট্রেন্ড হবেন এবং তারা কাজ করবেন। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের বিচার আইন অনুযায়ী হবে উল্লেখ করে তারা বলেন, এ নিয়ে ভারতের কথা বলার কিছু নাই। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার ভালোভাবে বিদায় নিতে চাইলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত, আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না বলে মন্তব্য করেন তারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে বর্তমান সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকার সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে।
এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। দেশের চলমান সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে দাবি জানাতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সুচিকিৎসা এবং আহত ও শহীদ পরিবারের দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, হাসপাতালে এখনও অনেক আহত অবস্থায় কাতরাচ্ছে। শিশুরাও চোখ হারিয়ে এখনও হাসপাতালে দেখে নিজেও কেঁদেছেন বলে জানান ডক্টর আব্দুল মঈন খান। অধ্যাপক আনু মোহাম্মদ আক্ষেপ করে বলেন, পঙ্গু হাসপাতালে আহতরা চিকিৎসার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করা এবং তাদের চিকিৎসার জন্য এই ধরনের সমাবেশ আয়োজন করতে হবে, এটা অপ্রত্যাশিত। বলেন, রাষ্ট্রকে তাদের সকলের দায়িত্ব নিতে হবে। সমাবেশে উপদেষ্টা শারমিন মোর্শেদ সহ শিক্ষা ও অভিভাবকদের প্রতিনিধি বক্তব্য রাখেন। আমরা যদি যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য 22,000 কোটি টাকার সংস্থান করবে, সেখানে আজকে আমাদের কেন দাবি জানাতে হচ্ছে যে যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের সুচিকিৎসার জন্য আজকে আমাদের এখানে এসে দাঁড়িয়ে কেন দাবি জানাতে? আমি কিন্তু এটা বুঝতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও একা সরকার গঠন করবে না, সকল দল নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কিছু মানুষ সংস্কার ছাড়া নির্বাচন চাইলেও সারা দেশের মানুষের প্রত্যাশা আগে সংস্কার পরে নির্বাচন। 1-11-এর সরকার জরুরি সংস্কারগুলো করতে ব্যর্থ হওয়ায় মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্রাক সেন্টারে এনডিএম প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সাংবাদিক ও কূটনীতিকরা। সেমিনারে বক্তারা বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনোভাবেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার কথাও তুলে ধরেন বক্তারা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন। আমরা বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তিনি আমাদের লিয়াজু কমিটির প্রধান। আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে, আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। একজন পুলিশ একটা ভাতের হোটেল চালু করেছে এবং সেখানে আপনি ভাত খেলে আপনার পরের দিন পত্রিকায় ছবি চলে আসে এবং ভিডিও চলে আসতে পারে। এই জিনিসগুলো আপনি কোন রিফর্মের কোন কাগজে লিখলে এখান থেকে আপনি মুক্তি পাবেন? এই ম্যাল প্র্যাকটিস থেকে আপনি কিভাবে গেট রিড অফ আওয়ার নেশনস আমরা কিভাবে করতে পারবো? বর্তমান সময়ে চতুর্মুখী সংকটের নানা প্রসঙ্গ তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিপরীতে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ না থাকার প্রসঙ্গ উঠে আসে কারো কারো বক্তব্যে। আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না। আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট হলো এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে, আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট। আমরা কোনটা ডেলিভার করতে পারবো, শর্ট টার্মে কি পারবো বা লং টার্মে কি পারবো, এবং সেই লক্ষ্যে এই যে 6টা যে মেজর কমিশন করা হয়েছে সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা আয়োজন আমি বলবো। আমরা আমাদের ডিমান্ডটা পলিটিক্যালি তুলে ধরছি, যে পলিটিক্যালি স্পিকিং আমরা আওয়ামী লীগকে দেখতে চাই এবং যেটা সত্যি কথা আমরা বিশ্বাস করি, একটা নির্ধারিত অল্প সময়ের ভিতরে যদি নির্বাচন হয়
তাহলে আওয়ামী লীগ এমনিও নির্বাচন করতে পারবে না, তাদের কোনো পলিটিক্যাল মানে তাদের কোনো নমিনেশন পেপারই তুলতে পারবে না। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। এই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন প্রজন্মে যে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আগামী দিনে কেউ রাজনীতি করতে পারবে আমি মনে করি না। যে নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। জাতীয় পার্টি দেশের রাজনীতিকে ধ্বংস করেছে উল্লেখ করে এই দলটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখতে চান কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টের রায় আগামীকাল জানা যেতে পারে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রবিবারের কার্যতালিকায় রায়ের জন্য রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা, ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি শুরু হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলার আকাশে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে, কোনো শকুন যাতে মাটিতে নামতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে তিনি কথা বলেন। ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে উল্লেখ করে ডক্টর শফিক বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার আর দাঁত বসাতে না পারে। আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চান জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চায় তার দল। দীর্ঘ 17 বছর পর জামায়াতে ইসলামীর রাজধানী নামে খ্যাত সাতক্ষীরায় এই কর্মী সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ, কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে, কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস, হ্যাঁ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয় যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ডজ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় 31 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা জামাল উদ্দিন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় 76 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1479 জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের পর সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নিহতের ইস্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোতোয়ালি থানায় আমাদের মোট 5টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে পুলিশের বাদী হয়ে এখানে 3টি মামলা রুজু হয়েছে এবং নিহতের পরিবার বাদী হয়ে মোট 2টি মামলা রুজু করেছে, একটি হত্যা মামলা এবং অন্যটি
আদালতে আইনজীবীদের মারধর, গাড়ি ভাঙচুর ইত্যাদি ইস্যুকে কেন্দ্র করে 2টি মামলা রুজু হয়েছে। এই সকল মামলাতে আমাদের এখন পর্যন্ত 39 জন গ্রেপ্তার আছেন। একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসছে, সেটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি হত্যায় জড়িত ছিল এমন 3 জনকে আমরা ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে জনগণের ম্যান্ডেটই হতে হবে ক্ষমতায় যাবার একমাত্র অবলম্বন। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যায় না। শেখ হাসিনার চেয়ে বেশি ভারতের আশীর্বাদ আর কারো ছিল না। তার পরিণতি বাংলাদেশের জনগণ স্পষ্ট দেখতে পাচ্ছে। অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোট 35 শহীদের পরিবারকে অর্থ সাহায্য দেওয়া হয়। এর আগে দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা ও তার দোসররা, বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ময়মনসিংহে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সার্জিস বলেন, খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন এই সরকার সফল না হয়। যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করতে হবে। অভিযোগ করেন, অনেক শহীদ পরিবার রয়েছে যাদের সন্তানকে দাফন করতে দেওয়া হয়নি, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যেসব সম্মতিপত্র দিয়েছিল গত সরকার সেগুলো আর প্রযোজ্য নয়। শনিবার সকালে এক সেমিনারে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, 37টি বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে উন্মুক্ত টেন্ডার করার সিদ্ধান্ত ইতিবাচক। এর ফলে আগের চেয়ে কম দামে বিদ্যুৎ পাওয়া যেতে পারে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। নবায়নযোগ্য জ্বালানিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। অর্থায়ন সংকট ও কারিগরি প্রযুক্তির অভাবও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে সমস্যা উল্লেখ করে আলোচকরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রকৃত সমস্যা কোথায় সেটি চিহ্নিত করা দরকার। পূর্বতন সরকার এমন অনেকের LOI পেয়েছেন যারা এই ক্ষেত্রে অভিজ্ঞই না, কিন্তু তাদেরকে দেয়া হয়েছে, এবং নামকাওয়াস্তে অনেক রাজনৈতিক পরিচয় অনেকে দেওয়া হয়েছে, যেটা এই সরকারের জন্য সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা অস্বস্তিকর। ক্যান্সেল বা এগুলোকে পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গাটির ক্ষেত্রে অন্তত একটা গ্রহণযোগ্য সমাধান যদি জ্বালানি উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আসে। সেমিনারে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের অব্যবহৃত জমিগুলো ব্যবহার করা গেলে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে অলস বসে আছে, তাই নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনি আরো এলএনজি আনবেন? আমরা এখন 6,000 কোটি টাকার এলএনজি আমদানি করি বছরে, তো এটা আর কত বাড়াবো? তো সুতরাং আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। সেই আইনটিকে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত সেটার বিভিন্ন ধারা কে বলছে যে এগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এবং এরপরে সবশেষে এই একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। চাহিদার তুলনায় দেশে দৈনিক গ্যাসের ঘাটতি 1000 মিলিয়ন ঘনফুট। ঘাটতি কাটিয়ে তুলতে সরকার নতুন গ্যাস কূপ খননের চেষ্টা করছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে উল্লেখ করে তিনি বলেন, হতাশার কারণ নেই। ভবিষ্যতে কেউ যাতে দুর্নীতি ও টাকা পাচার করতে না পারে সেভাবে সংস্কার করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে তিনি একথা বলেন। এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আদায়কারী ও আইন প্রণেতা আলাদা করা হবে। বেসরকারি খাতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহ বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি না হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে। দেশের ব্যাংক খাত সহ সব খাতে অনিয়ম দুর্নীতি ছড়িয়ে পড়েছে। অর্থনীতিতে গতি ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতে গুরুত্ব আরোপের তাগিদ তাদের। বাংলাদেশের এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে উন্নত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, এলডিসি থেকে গ্র্যাজুয়েশন স্থগিতের জন্য সরকারকে কাজ করতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে পুলিশ শক্তি ব্যবহার করছে কিনা ভবিষ্যতে তা গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনার সদস্য গোলাম রাসুল। বেশ কবছর আগে থেকেই প্রশ্ন ছিল পুলিশের ভাবমূর্তি নিয়ে। জুলাই আগস্টের পর সেই প্রশ্ন আরও বড় হয়ে সামনে এলো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে রাজধানীর সিডাপে 53 বছরেও পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন এবং কোন পথে শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। মতামত তুলে ধরেন আলোচকরা। সংস্কার কি শুধু পুলিশের প্রয়োজন নাকি অন্যদেরও, সেই মত দেন তারা। তবে এবার পুলিশ সংস্কারে বেশ কিছু বিষয় শক্তভাবে পালনের নির্দেশনা থাকবে বলে জানান কমিশন সদস্য গোলাম রাসুল। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে বলেছেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ কেন সরকারের জন্য সুফল বয়ে আনে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে বিকেলে ডেইলি স্টার সেন্টারে ৩৬ জুলাই ছবি প্রদর্শনীর আয়োজন করে দ্য ডেইলি স্টার। ছাত্র জনতার প্রতি বিশেষ সম্মান জানানোর জন্যই এই আয়োজন। গণঅভ্যুত্থানের সময় ডেইলি স্টার কিভাবে সংবাদ প্রকাশ করেছে, সম্পাদকীয় নীতি, বিভিন্ন সংশ্লিষ্ট লেখা প্রকাশ, সেগুলো প্রদর্শিত হয়েছে। সংবাদ কর্মীদের সাহসী ভূমিকাও প্রকাশ পেয়েছে প্রদর্শনীতে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা নানা ঘটনার স্মৃতি তুলে ধরেন। 1 থেকে 7 ডিসেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে 36 জুলাই নির্ভীকদের অভিবাদন আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদনের প্রদর্শনী। ঢাকায় 2 দিনব্যাপী রিক্সা ফেস্টিভ্যালের শেষ দিন ছিল শনিবার। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে রিক্সা কানেক্ট আয়োজিত দেশীয় ঐতিহ্যের সমাহারে ঘেরা এই দিনটির পুরোটাই ছিল দর্শনার্থীদের। গ্লাস হাউসের রিক্সা শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীর পাশাপাশি বাউল গানের আয়োজন মুগ্ধ করেছে দর্শকদের। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। এ যেন দেশীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য হারাতে বসলেও সেটিকে নতুন করে তুলে এনেছে রিক্সা কানেক্টস। আর তাই তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের তালে তালে মেতে ওঠেন তরুণ তরুণীরা। এক উৎসবে সব রকমের আয়োজন। বাউল সঙ্গীতের পাশাপাশি সিনেমা প্রদর্শনী, রিক্সা পেইন্টিং, দেশের বিভিন্ন এলাকার বাহারি রকমের পিঠার স্টল, বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের স্টল সহ নানা আয়োজন। সবাই ইনভলভ হইতেছে, সবাই এক্সাইটেড এন্ড এনথুজিয়াজম দেখাচ্ছে। এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। আমাদের বাংলার যে ঐতিহ্য, এই বিষয়টা কিন্তু বাই দ্য টাইম হারিয়ে যাচ্ছে। সো এই রিক্সা ফেস্টিভ্যালস, এই উনাদের যে অর্গানাইজেশন, উনার এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই উনাদের সব অ্যারেঞ্জমেন্ট। এই একটা গ্রাউন্ডে আমরা বাউল যেমন কালচারটাকে তুলে আনতেছি, প্লাস রিক্সা ফেস্টিভ্যাল যেটা করছে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন লেভেলের মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এখানে অনেক মানুষ আছে, অনেকজনকে চেনা জানা আছে এখানে, যাদেরকে ভাবি নাই যে আসবে, বাট লাইক হ্যাঁ এখানে দেখা হয়ে গেছে। সো ইট সিমস গুড। অনেকদিন পর সব ফ্রেন্ডদের সাথে অ্যান্ড মানুষজনের সাথে দেখা হচ্ছে। ইটস ভেরি ভাইব্রেন্ট। সো অনেক ভালো লাগছে। এখন একটু ঘুরে ঘুরে দেখবো আর কি, ট্রাই করবো ফুডগুলা। আমরা যারা কাজে ব্যস্ত থাকি তারা আসলে উইকেন্ডেও তেমন কিছু করার টাইম থাকে না। সো দ্য কালার্স ডাজ মেক আ ডিফারেন্স। আর দেশীয় ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ব্যস্ততার ভিড়ে আসলে আমরা এরকম জায়গা দেখি না। গ্লাস হাউসের রিক্সা শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীও যোগ করেছে নতুন মাত্রা। স্মরণ করিয়ে দেয় এই ঐতিহ্য কখনো হারাবার নয়।
প্রত্যেকদিন সেই অঙ্কন করা রিকশায় আমরা চড়ি, আজকে বাঙালিদের একটা সুযোগ হলো সেই রিকশায় একটু অঙ্কন করার। রিকশা পেন্টিং এখন আগে যেমন রিকশার মধ্যে করতাম, এখন আমরা জিনিসটা প্রোডাক্টের মধ্যে নিয়ে আসছি, এটাই আমাদের বার্তা। 2 দিনের এই ফেস্টিভ্যালে নিজেদের রকমারি পোশাক ব্র্যান্ডকে প্রমোট করতে আসেন অনেক উদ্যোক্তা। বিক্রিও ছিল বেশ জমজমাট। When I arrived in Bangladesh, I learned samosa. Everything was a samosa. And then I also learned to be more patient. I also learned compassion and empathy. And then I decided to say samosa nai instead of saying samosa. আমাদের আইটেমসগুলো হচ্ছে রেজিন ম্যাটেরিয়ালস, যেখানে আমরা চাবির রিং এবং বেশ কিছু ডেস্কটপ শোপিস, বালা এগুলো বানাচ্ছি। এখানে এসেছি নিজেকে প্রমোট করার জন্য, প্রোডাক্ট নিয়ে সবার সাথে যেন কানেক্ট হতে পারি খুব আর্লি। এগুলো সব আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সেগুলো যেগুলো পোর্ট্রেট হচ্ছে এই আয়োজনে। আর এটার আরেকটা দিক আমার খুব ভালো লেগেছে যে এই আয়োজনটার সাথে আমাদের ইয়াং জেনারেশন জড়িত। আমার প্রোডাক্ট আসলে রিক্সা প্রিন্ট, আর রিক্সা প্রিন্ট রিসেন্টলি ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে, আমরা সবাই জানি। সেজন্য হতে পারে অন্যরকম একটা সফট কর্নার কাজ করে। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। তো আমার আউটলেটটা ধানমন্ডিতে 27 নাম্বার, অনেক বছরের পুরনো। আমি চাচ্ছিলাম আর একটু নতুন নতুন কাস্টমার বেড়ে যাক, এই জন্য এখানে অংশ নিয়েছি। এভরিথিং ইজ ফাইন, এনভায়রনমেন্ট ইজ গুড, সব কিছু ভালো। আমিও পছন্দ করছি, আমি নতুন কিছু কাস্টমার পেয়েছি। হারিয়ে যাওয়া দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতেই এমন উদ্যোগ, জানান আয়োজকরা। আমাদের আয়োজনের মধ্যে উপরে আপার হলে আমরা হচ্ছে 2 দিনে 2টা মুভি স্ক্রিনিং করেছি, 2 দিনে 2টা ব্যান্ডের সোলো পারফরমেন্স করেছি, 2টা ওয়ার্কশপ হয়েছে, একটা রিক্সা পেইন্টিং নিয়ে, একটা মাটির ক্লে স্টেশন নিয়ে, এখানে বায়োস্কোপ আছে, পুতুল নাচ আছে, একদম প্রমিনেন্ট বাউল শিল্পীদের গান হচ্ছে, বিভিন্ন ধরনের পিঠা এসব আছে, অনেক ধরনের ফুড স্টল আছে। এরকমই আপনি সব ধরনের সব কিছু এখানে মোটামুটি আর কি পেয়ে যাচ্ছেন। ইন্দালোর একক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয় জমকালো এই উৎসব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়াম আহমেদ। আগামী 1 বছর ওয়ালটন কেবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন জনপ্রিয় এই অভিনেতা। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন কেবলসের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন সিয়াম আহমেদ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন চিত্রনায়ক সিয়াম এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজবানা, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন কেবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ সহ অনেকে। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটালেও অনেকের মাথায় ফ্যাসিবাদের ভূত এখনো চেপে আছে। বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সভায় তিনি কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে সবাই উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিকৃত ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা এর আয়োজন করেন। মানববন্ধন থেকে তারা অটোমেশন বাতিলের জোর দাবি জানান। একই সাথে মেডিকেল শিক্ষা খাত ধ্বংসে এই পদ্ধতিকে ভারতের একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। শিক্ষার্থীরা বলেন, পছন্দের কোনো মেডিকেলের চান্স পেলে সেক্ষেত্রে তারা পরিবারের সাথে থাকতে পারত ও পারিবারিক সাপোর্ট পেত। অখ্যাত মেডিকেল কলেজগুলোতে তাদের যেতে বাধ্য হওয়ায় অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়তে হয় অনেককে। অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে বলেও তারা জানান। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে ক্রেতাদের সুবিধার জন্য কোটিপতি হন অফার ঘোষণা করল দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার। শনিবার রাজধানীতে মিনিস্টারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অফারটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়া, শোরুম পরিচালক মাহমুদুর রহমান খান ও ডিলার চ্যানেলের পরিচালক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অফারের মাধ্যমে ক্রেতারা মিনিস্টার ব্র্যান্ডের যে কোনো মডেলের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাবেন স্ক্র্যাচ কার্ড, যা ঘষে হতে পারেন কোটিপতি। আরও বিভিন্ন অফারও রয়েছে। 1400-র বেশি শাখা উপশাখা নিয়ে বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স হয়েছে। বগুড়া সদরের একটি মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের 22টি শাখা ও 166টি উপশাখার কর্মীরা। দিনব্যাপী এই বিজনেস কনফারেন্সে স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শক্তিশালী ডিপোজিট গ্রোথ ও মানব সম্পদের ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মোহাম্মদ রফিকুল ইসলাম ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাফল্যের স্বীকৃতি স্বরূপ সংশ্লিষ্ট শাখা উপশাখার কর্মীদের সম্মাননা দেওয়া হয়। দেশের শীর্ষ 20টি কোম্পানির মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তাদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল HR সামিট 2024। উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী। এতে দেশের বিভিন্ন ব্যাংক, বিমা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিউটিক্যালস, কর্পোরেট অফিসের শীর্ষস্থানীয় HR পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও বিশেষজ্ঞরা অংশ নেন। সামিটের শুরুতে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ICDDRB এর হেড অব HRM প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরর লেখা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতার অডিশন হয়েছে হবিগঞ্জ ও বরিশালে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মার্কাজুল হুফাজ মডেল মাদ্রাসায় দিনব্যাপী অডিশনে জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে 6 জনকে ইয়েস কার্ড দেন প্রধান বিচারক হাফেজ কারি জামাদিউল ইসলাম তাসকিন। উপস্থিত ছিলেন সহকারী বিচারক হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কাউসার আহমদ ও মাওলানা আবু তাহের। এদিকে বরিশালের রূপাতলী খিদমাতুল মাদিনা হিফজুল কোরআন মাদ্রাসায় অডিশনে বরিশাল বিভাগ থেকে 80 জন হাফেজ অংশ নেন। এখান থেকে উত্তীর্ণরা ইয়েস কার্ড পেয়ে ঢাকায় কম্পিটিশন করে বাংলাদেশের মূল পর্দায় প্রতিযোগিতা করবে। বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কারি মাওলানা আতাউল্লাহ আল মামুন ও হাফেজ আব্দুল আওয়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে সাহিত্যের কাগজ সমধারা তৃতীয়বারের মতো সিরাত অনুষ্ঠানের আয়োজন করে শনিবার বিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনের প্রধান মিলনায়তনে। 2 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল মহানবীর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নিয়ে আবৃত্তি প্রযোজনা দ্য লাইট 3। দ্বিতীয় পর্বে সত্যের উপলব্ধি, সত্যের প্রচার, নির্মম নির্যাতনীয় বিশ্বাসে অটল, হিজরত, সোনালী সকালের সূচনা, নবী জীবনের এই বিষয়গুলো উপস্থাপন করা হয়। দ্বিতীয় পর্বে সভা প্রধান ছিলেন কোরআন গবেষক ইসলামী চিন্তাবিদ চৌধুরী মঞ্জুর লিয়াকত রুমি। অনুষ্ঠান পরিচালনা করেন সমধারা সম্পাদক সালেক নাসির উদ্দিন। আয়োজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত সমধারার 103তম সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় BGCF অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠান। গ্রিনলিফ ম্যাগাজিনের সৌজন্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে পুরস্কার গ্রহণ করেন জাদুশিল্পী জুয়েল আইচ, কণ্ঠশিল্পী মনির খান, অভিনয় শিল্পী রুনা খান ও মিরাক্কেল অভিনয় শিল্পী পাভেল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লংদুজনকে
3-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মারিশা জোন। বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রথমার্ধে খেলায় 1-1 গোলে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে মারিশা আরও 2টি গোল করে। কাল বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে মহালছড়ি জোন ও দিঘিনালা জোনের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল এবং 3 ডিসেম্বর হবে ফাইনাল খেলা। ওই দিন অনূর্ধ্ব 20 দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আসিফ ভুইয়া ও সাফ জয়ী কৃতি নারী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দেওয়া হবে। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে মিডিয়া পার্টনার বাংলাভিশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে দিল্লিকে আহ্বান ঢাকার রাজনীতিকদের। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার প্রতিনিয়ত মিথ্যাচারে ক্ষোভ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার JN রায় হাসপাতাল। সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। ভালোভাবে বিদায় চাইলে সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। সংস্কারের আগে নির্বাচন মানবে না তরুণ প্রজন্ম, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলার আকাশে উঠছে শকুন, বলেছেন ডক্টর শফিক। সতর্ক থাকার আহ্বান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, মন্তব্য সার্জিসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।